আমরা এখন চলে যাচ্ছি রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট মানে হলো বিক্রিয়া অনুপাত। রিঅ্যাকশন কোশেন্ট, ওকে? রিঅ্যাকশন কোশেন্ট। কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। কোশেন্টের বেসিক যে বাংলাটা সেটা হচ্ছে ভাগফল। তো এটাকে আমরা বলবো বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাত বা ভাগফল। বিক্রিয়া অনুপাত বা ভাগফল, ওকে? এটা কি জিনিস? আমরা যদি একটা বিক্রিয়া নেই, আমরা তো জানি যে উভমুখী বিক্রিয়াটা এভাবে নিলে পৃথিবীর সকল উভমুখী বিক্রিয়া এর আওতায় পড়বেই। এর আওতায় পড়বেই। এখন যদি আমরা এটার বিক্রিয়া অনুপাত নেই, বিক্রিয়া অনুপাতকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই কোশেন্টের কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কিউ যদি আমরা সি বলি, কিউ সি বলি, তাহলে আমরা উৎপাদের ঘনমাত্রাগুলো নিব। উৎপাদের ঘনমাত্রা, এল এর ঘনমাত্রা টু দি পাওয়ার স্মল এল, এম এর ঘনমাত্রা টু দি পাওয়ার স্মল এম, বাই এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি, সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি, এভাবে নিব, ঠিক আছে? কিন্তু এইটা যে কোনো অবস্থায় নেওয়া যায়, মানে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে যে ডাটাগুলা সেগুলো না বসিয়ে সাম্যাবস্থা বাদে অন্য অবস্থার ডাটাও বসানো যাবে। সাম্যাবস্থা বাদে অন্য অবস্থার ডাটাও বসানো যাবে। তার মানে এই পুরা ডাটাগুলা যে কোনো মুহূর্তে সাম্যাবস্থা অর্জিত যে হতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা যখন সাম্যধ্রুবক পড়ছি, যখন পড়ছি তখন কিন্তু অবশ্যই সাম্যধ্রুবকের বেলায় কিন্তু অবশ্যই এটা সাম্যাবস্থায় হতে হবে। এই ডাটাগুলো অবশ্যই সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর, ওকে? যে কোনো মুহূর্তে, কোনো একটি মুহূর্তে যদি আমরা এই মানগুলো নেই, তাহলে এটা হবে ওই মুহূর্তের বিক্রিয়া অনুপাত। ওই মুহূর্তের বিক্রিয়া অনুপাত, ওকে? একইভাবে কিউপি হবে আংশিক চাপ দিয়ে। এল এর আংশিক চাপ টু দি পাওয়ার এল, এম এর আংশিক চাপ টু দি পাওয়ার এন, ওকে? এইভাবে উৎপাদগুলোর আংশিক চাপ বাই বিক্রিয়ক এ এর আংশিক চাপ টু দি পাওয়ার এ, বি এর আংশিক চাপ টু দি পাওয়ার বি, সি এর আংশিক চাপ টু দি পাওয়ার সি, এইভাবে, ওকে? এটাও কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, ওকে? একইভাবে আমরা যদি কিউ এক্স বলি, তাহলে এল এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার এল, এম এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার এম, এন এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার এন, এভাবে বাই এ এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার এ, বি এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার বি, সি এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার সি, এভাবে। এটাও কিন্তু যে কোনো মুহূর্তে, ওকে? এটাও যে কোনো মুহূর্তে। তাহলে এই কিউগুলা কিউপি, কিউসি, কিউএক্স এগুলা ছিল বিক্রিয়ার কোনো মুহূর্তে উৎপাদগুলোর সক্রিয় ভর এবং বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের অনুপাতের গুণফলের অনুপাতের সমান। তাহলে এটা আমরা বাংলায় লিখব, সিতে ঘনমাত্রা সেটাও একটা সক্রিয় ভর, আংশিক চাপ সেটাও সক্রিয় ভর, এবং এক্স সেটাও একটা মোল ভগ্নাংশ, সেটাও সক্রিয় ভর। কে এর সাথে কিউ এর ডিফারেন্স কোথায়? সাম্য ধ্রুবকের সাথে কিউ এর ডিফারেন্স হচ্ছে সাম্য ধ্রুবকটা অবশ্যই এই সমস্ত ডাটাগুলি সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে নেওয়া হতো, আর এখন এটা যে কোনো মুহূর্তের ডাটা। তাহলে এখন আমরা এটা সংজ্ঞাটা লিখব। বিক্রিয়া ভাগফল বা বিক্রিয়া অনুপাতের আমরা সংজ্ঞা লিখতে চাচ্ছি, ওকে? সংজ্ঞাটা লিখতে চাচ্ছি।
সংখ্যাটা তাহলে কি হবে? বিক্রিয়ার কোনো মুহূর্তে, উভমুখী বিক্রিয়ার কোনো মুহূর্তে, বিক্রিয়ার কোনো মুহূর্তে উৎপাদগুলোর সক্রিয় ভরের গুণফল, সক্রিয় ভরের ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের ঘাতসহ গুণফলের অনুপাতকে ওই মুহূর্তের রিঅ্যাকশন কোশেন্ট বলে। রিঅ্যাকশন কোশেন্ট বা কিউ বলে। এটা কয় প্রকারের হতে পারে? রিঅ্যাকশন কোশেন্ট 3 প্রকারের হতে পারে। রিঅ্যাকশন কোশেন্ট 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে কিউসি, আরেকটা হচ্ছে কিউপি এবং আরেকটা হচ্ছে কিউএক্স। ওকে, এই 3টা। এটা হচ্ছে ঘনমাত্রার ভিত্তিতে। এখানে সক্রিয় ভরটা হচ্ছে আংশিক চাপ, আর এখানে সক্রিয় ভরটা হচ্ছে মোল ভগ্নাংশ। ওকে, মোল ভগ্নাংশ। এখন আমরা চলে যাচ্ছি বিক্রিয়া অনুপাত দিয়ে হচ্ছেটা কি, এটা আমরা জানতে চাই। বিক্রিয়া অনুপাতের তাৎপর্য। আমরা চলে যাচ্ছি বিক্রিয়া অনুপাতের তাৎপর্যে। বিক্রিয়া অনুপাত দিয়ে আসলে হচ্ছেটা কি, এটা আমরা দেখতে চাই। ওকে, বিক্রিয়া অনুপাতের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। ওকে, সিগনিফিকেন্স অফ রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। আমরা জানি সকল উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আসতে চায়, সাম্যাবস্থার দিকে ধাবমান বা সাম্যাবস্থায় আসতে চায়, সাম্যাবস্থায় উপনীত হতে চায়। এইটা আমরা সবাই জানি। ওকে, আমরা জানি সকল উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হতে চায়। ক্লিয়ার? এখন যদি কিউ আর কে এর মধ্যে, যদি কিউ কে এর থেকে ছোট হয়, তার মানে সাম্যাবস্থায় যা বিক্রিয়ক এবং উৎপাদ আছে, ওই মুহূর্তে যে মুহূর্তের কিউ দেওয়া হচ্ছে সেই মুহূর্তে উৎপাদ নিশ্চয়ই কম আছে আর বিক্রিয়ক বেশি আছে। ওকে, কিউ লেস দেন
কে হলে এই কিউ এর লবে আছে ওই মুহূর্তের উৎপাদের ঘনমাত্রা বা উৎপাদের সক্রিয় ভর সেটা কম, আর বিক্রিয়ক হরে আছে সেটা বেশি। কিসের থেকে? সাম্যাবস্থার থেকে। ওকে, কারণ এটা একটা সাম্যাবস্থার, এটা যে মুহূর্তের কিউ সেই মুহূর্তে। তাহলে আমরা বলতে পারি যদি কিউ লেস দ্যান কে হয় তাহলে ওই মুহূর্তে যদি কিউ লেস দ্যান কে হয় তাহলে ওই মুহূর্তে উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বা সক্রিয় ভর, উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বা সক্রিয় ভর সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ থেকে সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ থেকে কম আছে এবং এর লবটা কম আর হরটা বেশি বলেই মানে কম, পরিমাণ থেকে কম আছে এবং ওই মুহূর্তে বিক্রিয়কের পরিমাণ সাম্যাবস্থার বিক্রিয়কের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ অপেক্ষা বেশি আছে। ওকে, ওই মুহূর্তে উৎপাদের পরিমাণ সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ থেকে কম এবং ওই মুহূর্তে বিক্রিয়কের পরিমাণ সাম্যাবস্থার বিক্রিয়কের পরিমাণ থেকে বেশি আছে। তাহলে আমরা বলতে পারবো যে বিক্রিয়াটি আসলে সাম্যাবস্থায় আসে না এখনো। তাহলে কোথায় আছে বিক্রিয়াটা? বিক্রিয়াটা এখনো সাম্যাবস্থার বামে আছে, অর্থাৎ সে আরো সম্মুখবর্তী হয়ে সাম্যাবস্থায় আসবে, কারণ তার যা বিক্রিয়ক হওয়ার কথা সাম্যাবস্থায় তার থেকে এখন বেশি আছে। সাম্যাবস্থায় যা বিক্রিয়কের পরিমাণ হওয়ার কথা তার থেকে এখন তার কাছে বেশি বিক্রিয়ক, তাহলে সেই বেশি বিক্রিয়ক থেকে কমে তারপর তো সাম্যাবস্থার বিক্রিয়কের পরিমাণে আসবে। তাহলে তো বেশি বিক্রিয়ক আছে, বিক্রিয়া সম্মুখ দিয়ে ঘটে ঘটে তারপর তো সাম্যাবস্থার বিক্রিয়কে আসবে, তার মানে বিক্রিয়াটি এখন সম্মুখবর্তী। তাহলে আমরা বলতে পারি অতএব বিক্রিয়াটি বিক্রিয়াটির অবস্থা সাম্যাবস্থার বামে এবং বিক্রিয়াটির সম্মুখ দিকে অগ্রসর হবে। ওকে, সম্মুখ দিকে অগ্রসর হয়ে বিক্রিয়ক কমিয়ে এবং উৎপাদ বাড়িয়ে দেন সাম্যাবস্থায় উপনীত হওয়ার চেষ্টাটা করবে। তার মানে বিক্রিয়া অনুপাত দ্বারা কিন্তু বিক্রিয়ার অভিমুখিতা জানা যায়, বিক্রিয়া যে কোন দিকে যাচ্ছে সেটা জানা যাবে। এবার আমরা আসি, যদি গ্রেটার দ্যান হয়, এটা বুঝলে, এই জিনিসটা বুঝলে অবশ্যই গ্রেটার দ্যানটাও বোঝা যাবে। যদি কিউ গ্রেটার দ্যান কে হয় তাহলে ওই মুহূর্তে উৎপাদের পরিমাণ সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ অপেক্ষা বেশি হবে। ওই মুহূর্তে উৎপাদের পরিমাণ সাম্যাবস্থার উৎপাদের পরিমাণ অপেক্ষা বেশি এবং ওই মুহূর্তে বিক্রিয়কের পরিমাণ সাম্যাবস্থার বিক্রিয়কের পরিমাণ থেকে কম হবে। কিভাবে বুঝলাম?
কিভাবে বুঝলাম? খুব সহজ। এই মানটা বেশি আর এই মানটা কম, তাহলে এর যে লবটা সেটা বেশি আর হরটা কম। লব বেশি মানে উৎপাদ বেশি, এর হর কম মানে আসলে বিক্রিয়ক কম। ওকে, তাহলে বিক্রিয়াটি কোন অবস্থায় আছে? বিক্রিয়াটা আসলে সাম্যাবস্থার ওপারে আছে। বিক্রিয়াটির অবস্থা সাম্যাবস্থার ডানে, বিক্রিয়াটির অবস্থা সাম্যাবস্থার ডানে, এবং বিক্রিয়াটি তখন যেহেতু সাম্যাবস্থার দিকে আসতে হবে, তাহলে পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে তারপর সাম্যাবস্থায় আসবে। বিক্রিয়াটি পশ্চাৎ দিকে এসে দেন সাম্যাবস্থায় আসবে। ওকে, এটা আমরা বুঝে গেছি। এখন যদি আমরা কিউ আর কে কে সমান বলি, যদি বলি কিউ আর কে সমান এসছে, কোনো মুহূর্তে কিউ আর কে সমান হয়ে গেছে, তাহলে ওই মুহূর্তে উৎপাদের পরিমাণ সাম্যাবস্থার উৎপাদের পরিমাণের সমান এবং ওই মুহূর্তে বিক্রিয়কের পরিমাণ সাম্যাবস্থার বিক্রিয়কের পরিমাণের সমান। তার মানে কি? তার মানে ওই মুহূর্তটাই আসলে সাম্যাবস্থা। অতএব বিক্রিয়াটির অবস্থা সাম্যাবস্থা এবং বিক্রিয়াটি কোনো দিকে যাবে না। ক্লিয়ার? কারণ এই সময় বিক্রিয়াটির অবস্থা সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে এবং বিক্রিয়া কোনো দিকে অগ্রসর হবে না, কারণ সাম্যাবস্থায় থাকলে ডান দিকেও যাবে না সাম্যাবস্থার, আবার সাম্যাবস্থার বাম দিকেও যাবে না। ওকে, এটা চলে গেল। তাহলে আমরা বুঝে গেছি এখন কিউ আর কে এর মান তুলনা করে আমরা কিন্তু বলে দিতে পারি বিক্রিয়াটি সামনের দিকে যাবে নাকি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে নাকি বিক্রিয়া কোনো দিকেই যাবে না। ওকে, আমরা বলে দিতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা। ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা। ভরক্রিয়া সূত্র যে আমরা পড়ছি সেটা আসলে কতটুকু সত্য? ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা। ওকে, ভরক্রিয়া সূত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা যদি এইভাবে কোনো বিক্রিয়া নিয়ে থাকি, আমরা কিন্তু পরিষ্কার লিখছি যে রেট অফ ফ্রন্ট রিয়াকশন প্রপোর্শনাল টু এর ঘনমাত্রা বা এর সক্রিয় ভর, এর পাওয়ার দিছি এই যে এই নাম্বারটা, যেটাকে আমরা বলছিলাম স্টয়কোমেট্রিক কোএফিসিয়েন্ট। আবার যখন এই বি, তখন কিন্তু বাস্তবে দেখা যায় এই পাওয়ারগুলো সবসময় সত্য না। অর্থাৎ বাস্তবে রেট অফ ফ্রন্ট প্রপোর্শনাল টু এটা যখন বিসি এগুলো সব কনস্ট্যান্ট রাখা আছে, রেট অফ ফ্রন্ট প্রপোর্শনাল টু এইগুলা কিন্তু বাস্তবে সত্য নাও হতে পারে, বাস্তবে সত্য হয় না।
বাস্তবে সত্য হয় না। প্রবলেম, বাস্তবে সত্য হয় না। তখন আমরা কি করি? তখন কি করি সেটা পরে। আগে ভরক্রিয়া সূত্রের ব্যর্থতাটা আমরা উল্লেখ করছি। এই পাওয়ারগুলো আসলে 100% কারেক্ট না। এই পাওয়ারগুলো 100% কারেক্ট না। তাহলে অনেকে বলতে পারে যে ভরক্রিয়া সূত্র তাহলে কেন এপ্লাই করা? এর আনসার হচ্ছে ভরক্রিয়া সূত্র হচ্ছে থিওরিটিক্যাল অ্যাজাম্পশন। ভরক্রিয়া সূত্র ছিল ভরক্রিয়া সূত্র ছিল ভরক্রিয়া সূত্র আসলে হলো থিওরিটিক্যাল কম্পুটেশন, থিওরিটিক্যাল কম্পুটেশন বা থিওরিটিক্যাল অ্যাজাম্পশন। বাস্তবে এটা মেনে চলে না। ওকে, বাস্তবে কিন্তু এইরকম মেনে চলে না। তখন আমরা কি করি? তার মানে ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা যখন সব জায়গায়, তখন আসলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি? তখন যে আমরা সূত্র অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় রেট ল। ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা যে সূত্র দ্বারা আমরা ভরক্রিয়া সূত্রের ব্যর্থতা আমরা যে সূত্র দ্বারা সংশোধন করার চেষ্টা করি সেটাকে বলা হয় কি? রেট ল। রেট ল। ওকে, হার সূত্র বা গতি সূত্র, রেট ল। রেট লটা কেমন? রেট লতে রেট লতে একটা বিক্রিয়া, তার সামনে বিক্রিয়কের একটা বিক্রিয়ায় যে সমস্ত বিক্রিয়কগুলো আছে সেই বিক্রিয়কগুলোর সামনে যাই থাকুক না কেন, পাওয়ারে সেটা চোখ বন্ধ করে বসানো যাবে না। পাওয়ারে সেটা চোখ বন্ধ করে বসানো যাবে না। অর্থাৎ কি করতে হবে? রেট অফ ফ্রন্ট প্রপোর্শনাল টু এর কত পাওয়ার, এর কত পাওয়ার সেটা এক্সপেরিমেন্টালি বের করতে হবে, বাই এক্সপেরিমেন্ট। অনেকে বলতে পারে এটা কিভাবে বের করব? ল্যাবে কিভাবে সম্ভব এটা বের করা? এর আনসার হচ্ছে অন্যান্য সকল বিক্রিয়ক এবং উৎপাদ এগুলো সব ফিক্সড রেখে এর পরিমাণ আগে যত ছিল তার দ্বিগুণ করলাম। যদি বিক্রিয়া দ্বিগুণ বাড়ে, বিক্রিয়কের পরিমাণ দ্বিগুণ করলাম, বিক্রিয়ার রেটও দ্বিগুণ হলো। ৩ গুণ করলাম ৩ গুণ হলো, ৪ গুণ করলাম ৪ গুণ হলো। তার মানে সমানুপাতে এক ঘাতে বাড়তেছে। কিন্তু যদি দ্বিগুণ করলে ৪ গুণ বাড়ে, ৩ গুণ করলে ৯ গুণ বাড়ে। এভাবে গ্রাফ প্লট করে দেখা হয় যে আসলে কত ঘাতে আছে এবং যে ঘাতটা এখানে হবে সেই ঘাতটা একটা নাম দেওয়া যাক। সেই ঘাতটাকে যদি আমরা বলি পি, তাহলে পি এর নাম হচ্ছে অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়াল, আগে ছিল স্টয়কোমেট্রিক কোএফিসিয়েন্ট, কিন্তু এখন এটাকে বলবো আমরা অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট, দিস ইজ ভেরি ট্রু অ্যান্ড ভেরি কারেক্ট। নেচার, নেচার মানে প্রকৃতি আর কি। প্রকৃতি আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের থেকেও অনেক বেশি চালাক। প্রকৃতি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের থেকেও অনেক অনেক বেশি চালাক। এবং এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা সামনে যা লিখতাম সেটা কিন্তু বাস্তবে সত্য না, বরং পরীক্ষা করে দেখতে হবে কত পাওয়ারের জন্য সত্য। তার মানে আবারও সেই প্রকৃতির কাছে আত্মসমর্পণ। আমাদের থিওরিটিক্যাল অ্যাজাম্পশন আসলে বেসলেস হয়ে যাচ্ছে। ওকে, এখন আসি বি। বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার এটাও ওই রকম, কত ঘাতে সমানুপাতিক সেটা কিন্তু আমাদের বাই এক্সপেরিমেন্টে চেক করতে হবে। ওকে, বাই এক্সপেরিমেন্টে চেক করতে হবে। মনে করলাম কিউ এইরকম। ওকে, কিউটাকে বলবো তখন বি এর অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট এটাকে বলবো অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট অফ এ
এটাকে কে বলবো, কিউটাকে বলবো অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট অফ বি। ওকে, এইভাবে যখন আমরা রেট অফ ফ্রন্টটা ফুললি সব পেয়ে যাব, তখন আমরা মনে করলাম যে এটা পেলাম। সাপোজ মনে করলাম যে বাই এক্সপেরিমেন্টে আমরা পেলাম, রেট অফ ফ্রন্ট প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার পি, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার কিউ, সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার আর। এইভাবে তখন এই অ্যাকচুয়াল কোএফিসিয়েন্ট যেগুলা, যে অ্যাকচুয়াল পাওয়ারগুলা বসছে, সেই অ্যাকচুয়াল পাওয়ার, এক্সপেরিমেন্টালি যে পাওয়ারগুলো পেলাম, এই পাওয়ারগুলোর যোগফলকে বলা হয় ওই বিক্রিয়ার ক্রম, যেটা কিন্তু বিক্রিয়ার অর্ডার বা ক্রমে পড়াইছি আমি। তাহলে আমরা বলবো এই যে এই পি কিউ আর এভাবে যোগ করা, এই যোগফলটাকে আমরা বলবো এই ফ্রন্ট রিয়াকশনের অর্ডার বা ক্রম, ওকে, পরিষ্কার বোঝা যায়। তাহলে আমরা কিন্তু ক্রমটা আরো ভালো জানতে পারলাম যে অর্ডার বা ক্রম হচ্ছে সাম অফ অ্যাকচুয়াল কোএফিসিয়েন্টস, ওকে, সাম অফ অ্যাকচুয়াল কোএফিসিয়েন্টস। ক্লিয়ার? তো রেট ল আসলে এক্সপেরিমেন্টালি বা এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করছে, দিস ইজ কারেক্ট। বাট ভরক্রিয়া সূত্র ওটা আসলে ছিল থিওরিটিক্যাল অ্যাজাম্পশন, ওটা যে কারেক্ট হবে না সেটাই আসলে স্বাভাবিক। এবার আমরা চলে যাচ্ছি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। প্রথম প্রশ্ন হচ্ছে এই সম্পর্কটা কখন খাটবে, কখন প্রযোজ্য হবে? ওকে, সেটা কিন্তু আমরা পাশে লিখব। এই সম্পর্কটা কখন প্রযোজ্য, এর আনসার আমি এখনই দিব। তার আগে কেপি কেসির জন্য আমরা ফার্স্ট একটা বিক্রিয়া নেই। বিক্রিয়াটা এ এ বি বি সি সি, এইভাবে উভমুখী এল এল এম এম এন এন, এইভাবে। ওকে, এখন আসি, আমরা যদি এখানে কেপি লিখি তাহলে এল এর আংশিক চাপ টু দি পাওয়ার এল, এম এর আংশিক চাপ টু দি পাওয়ার এম, এন এর আংশিক চাপ টু দি পাওয়ার এন, এভাবে বাই এ এর আংশিক চাপ টু দি পাওয়ার এ, বি এর আংশিক চাপ টু দি পাওয়ার বি, সি এর আংশিক চাপ টু দি পাওয়ার সি। ওকে, এখন আমরা এই চাপগুলোকে রিপ্লেস করব কিভাবে? আমরা জানি চাপ ইন্টু আয়তন সমান এন আর টি, তাই না?
আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে প্রত্যেকটা চাপ হবে এনআরটি বাই ভি। এন বাই ভিকে আমরা বলবো মোল সংখ্যা বাই আয়তন ঘনমাত্রা। তাহলে আমরা এটাকে বলবো ঘনমাত্রা সি দিয়ে সিআরটি। তাহলে কিন্তু প্রত্যেকটা আংশিক চাপকে সিআরটি দিয়ে প্রকাশ করতে পারি। যার যার আংশিক চাপ তার তার ঘনমাত্রা বসবে এখানে। ওকে, ক্লিয়ার? তাহলে প্রত্যেকের আংশিক চাপ সেটা হবে সিআরটি। তাহলে আমি এল এর আংশিক চাপকে লিখব, আর এই যে আমরা কেপি নিচ্ছি এটা কোন অবস্থায়, সবগুলো ডাটা কিন্তু সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর। আমরা কিউ নিচ্ছি না, আমরা কে নিচ্ছি। তো তাহলে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরের ডাটা, সাম্যাবস্থার মুহূর্তের ডাটা। ওকে, তাহলে আমি এই পি এল এর জায়গায় আমি লিখব সিএল আরটি। ওকে, টু দি পাওয়ার এল। একইভাবে পি এম এর জায়গায়, এম এর আংশিক চাপের জায়গায় এম এর ঘনমাত্রা আরটি টু দি পাওয়ার এম, এন এর ঘনমাত্রা আরটি টু দি পাওয়ার এন, এইভাবে। ওকে, বাই এর আংশিক চাপ সি এ আরটি টু দি পাওয়ার স্মল এ, সি বি আরটি টু দি পাওয়ার স্মল বি, সি সি আরটি টু দি পাওয়ার স্মল সি, এভাবে। ওকে, তাহলে পাচ্ছি কেপি ইকুয়ালস টু সিএল টু দি পাওয়ার এল, সিএম টু দি পাওয়ার এম, সিএন টু দি পাওয়ার এন, এভাবে সিএল টু দি পাওয়ার এল, সিএম টু দি পাওয়ার এম, সিএন টু দি পাওয়ার এন, এইভাবে বাই সিএ টু দি পাওয়ার এ, সিবি টু দি পাওয়ার বি, সিএ টু দি পাওয়ার এ, সিবি টু দি পাওয়ার বি, সিসি টু দি পাওয়ার সি। ওকে, এভাবে ইনটু এখানে আরটি টু দি পাওয়ার এল, আরটি টু দি পাওয়ার এম, আরটি টু দি পাওয়ার এন, তার মানে আরটি টু দি পাওয়ার এল প্লাস এম প্লাস এন, এভাবে বাই আরটি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, এভাবে। ওকে, তার মানে দেখা যাচ্ছে আমরা এটা কিভাবে লিখলাম, ওই যে একই বেজ, তাহলে পাওয়ার যোগ হবে, নিচেও একই বেজ যেগুলো, সেগুলোর পাওয়ার যোগ হয়ে গেছে। এখন একই বেজ ভাগে আছে, তাহলে পাওয়ারে বিয়োগ হবে, এই জায়গাটা আমরা বিয়োগ করে লিখতে পারবো। আর এই পার্টটা কত, এই পার্টটা কত, এটা বুঝতে হবে। ওকে, এই পার্টটা তো উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট সহ, আর বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতসহ গুণফল স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট সহ। তাহলে এটা ছিল কেসি। কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার এল প্লাস এম প্লাস এন প্লাস, এভাবে মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস, এইভাবে। তাহলে আমরা লিখতে পারি কেসি আরটি টু দি পাওয়ার উৎপাদের মোট মোল সংখ্যা এল প্লাস এম প্লাস এন, এগুলো যোগ করলে উৎপাদের মোট মোল সংখ্যা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাম অফ প্রোডাক্ট মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ওকে, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে কি পাচ্ছি, উৎপাদের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বাদ দিলে যা পড়ে থাকে ওইটাকে আমরা বলি ডেল এন, ডেল এন।
এটা একটা এন, এটা একটা এন, বিয়োগ করলে ডেল এন। ডেল এন কি জিনিস? উৎপাদের মোট মোল সংখ্যা আর বিক্রিয়কের মোট মোল সংখ্যার বিয়োগফলটা, ডেল এন। তাহলে পেলাম কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এটাই সম্পর্ক। কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক খাটবে কখন? এর আনসার, এটা করতে গিয়ে আমরা প্রত্যেকটা উপাদানের জায়গায় কিন্তু এনআরটি, পিভি সহ এনআরটি ইউজ করছি। প্রত্যেকটা উপাদানের জন্য পিভি সহ এনআরটি, পি সমান এন বাই ভি আর টি, পি সমান সি আর টি। এন বাই ভি ছিল ঘনমাত্রা, এন ছিল মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন, মোল বাই আয়তন ঘনমাত্রা। তাহলে প্রত্যেকটার জন্য যদি আমি এনআরটি অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটাকেই কিন্তু আদর্শ গ্যাস ভাবা হয়েছে। তার মানে এটাও হতে হবে গ্যাস, এটাও হতে হবে গ্যাস। সকল বিক্রিয়ক এবং সকল উৎপাদ গ্যাসীয় না হলে কিন্তু প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদা করে এই পিভি সহ এনআরটি, পিভি সহ এনআরটি অ্যাপ্লাই করতে পারতাম না। তার মানে কখন অ্যাপ্লিকেবল এই সম্পর্কটা? যখন সবগুলো বিক্রিয়ক, যখন সবগুলো বিক্রিয়ক এবং সবগুলো উৎপাদ গ্যাসীয়, আদর্শ গ্যাস। ওকে, তখনই খাটবে, আদারওয়াইজ খাটবে না। ওকে, কেপি কেসি সম্পর্কের পর আমরা চলে যাব কেপি ও কে এক্স এর মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি কেপি ও কে এক্স, কেপি ও কে এক্স এর মধ্যে সম্পর্ক। ওকে, কে এক্স কি জিনিস ছিল? কে এক্স ছিল মোল সংখ্যার ভিত্তিতে, মোল সংখ্যা না, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশের ভিত্তিতে সাম্য ধ্রুবক হচ্ছে কে এক্স, আর কেপি হচ্ছে আংশিক চাপের ভিত্তিতে সাম্য ধ্রুবক। ওকে, আংশিক চাপের ভিত্তিতে সাম্য ধ্রুবক। তাহলে আমরা এই টপিকটা শুরু করব, কেপি ও কে এক্স এর মধ্যে সম্পর্ক। এটাও কখন অ্যাপ্লিকেবল সেটাও লিখব।